আপনারা জানেন যে যারা প্রার্থী ভোটের তাদের মধ্যে তো একটা টেনশন কাজ করেই, কি হবে ফল, হার জিত, জিতলে কত ভোটে হারা। নেত্রী বা নেতা সর্বদলীয় ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রত্যেকটি দলের ক্ষেত্রেই সর্বোচ্চ নেতা বা নেত্রী তাদেরকে তো একটা হিসেব দিতে হয় যে এই সংখ্যক ভোটে জিতবো, সেটা রাখা গেল কিনা। একটা টেনশন, একটা চ্যালেঞ্জ অবশ্যই কাজ করে। কিন্তু যারা ভোট মেন্টর হন তাদেরও টেনশন, চ্যালেঞ্জ কিছু কম নয়। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সুজন চক্রবর্তী। সুজন দা, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। ভোট মেন্টরের টেনশন বোধহয় কোথাও কম নয়, মানে অন্তত যাদবপুর লোকসভা কেন্দ্রে যেভাবে প্রত্যেকটি এলাকা আপনাকে ছুতে হচ্ছে, যেতে হচ্ছে, মানুষের কাছে পৌঁছতে হচ্ছে, সেটাতেও বোধহয় চ্যালেঞ্জ, টেনশন কম নয় যেমন প্রার্থীর। ভোট মেন্টর শব্দটা আমি খুব সঠিক বলে মনে করি না, যদিও এই শব্দটা ইদানিং দেখছি একদমই চালু হয়েছে। সংগঠক, ঠিক। সামাজিক কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যেকটি মানুষের দায়িত্ব থাকে, আমাদেরও দায়িত্ব থাকে। অবশ্যই আমার দায়িত্ব আছে এবং সেটা স্বাভাবিক কারণেই আমি যে জেলায় থাকি, আমি যে রাজ্যে আছি, এবং তারও মধ্যে বিশেষ করে যাদবপুর। আমি যাদবপুর একসময় সাংসদ ছিলামও বটে, এখনও যাদবপুরের বিধায়ক। সেই কারণে একটু বাড়তি আগ্রহ আমারও যেমন থাকবে, আমাদের সমর্থক কর্মী সাধারণ মানুষ তাদেরও কিছু বাড়তি ঝোঁক থাকবে। যতটা সম্ভব আমাদের প্রার্থী সবার কাছে পরিচিত, ঠিক। বিকাশ ভট্টাচার্য, যে কোনো মানুষ কোনো সুবিধে অসুবিধে বিপদের জন্য মনে করেন যে বিকাশদা ভরসা, কোনো সন্দেহ নেই। রাজনীতি এবং সব মিলিয়ে যে কার্যক্রম, সেটাকে বাদ দিয়ে কোনোটা হয় না, কিন্তু প্রার্থী যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়, কোনো সন্দেহ নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোটা রাজ্যের মানুষের কাছে ভরসার নাম। একদম। চিটফান্ডের প্রতারিত মানুষ হোক, টেট পরীক্ষায় বঞ্চিত মানুষ হোক, স্কুল সার্ভিস কমিশন সেই পরীক্ষায় কার্যত তারপরেও সব পাশ করেও চাকরি না পাওয়া যুবক অথবা যুবতী হোক, কে ভরসা? অবশ্যই রাজনীতির কারণে আইন বিশেষজ্ঞ হিসেবে সব মিলিয়ে বিকাশদা ভরসা। ন্যাচারালি সারা বছর যখন মানুষের কাছে পৌঁছন ৮-১০টা কাজের মধ্য দিয়ে, অন্যদের সঙ্গে আমাদের ফারাক এইখানেই। বিকাশদা কিন্তু ভোটের জন্য প্রার্থী অতএব যাচ্ছেন বা আমি অথবা আমরা, তা না, সারা বছর কাজের মধ্যে থাকি। এই সময় একটু নির্দিষ্ট আর একবার যোগাযোগ করা। বিকাশ ভট্টাচার্য শুধু ভরসার এমনটা বললে বোধহয় ভুল হবে। বামপন্থীরাই ভরসার এ রাজ্যে, অন্তত ছিল একটা সময়। এখন সেই জায়গাটা আস্তে আস্তে নেই এর দিকে যাচ্ছে। কেন? আমি আসবো সে প্রসঙ্গে। তার আগে একটা বিষয় আমার খুব, মানে এটা আমার খুব পার্সোনালি আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি কমেন্টটা করে ফেললেন, কখনোই বামপন্থীরা নেই এর জায়গায় যাচ্ছে তা না, আমি যখন আলোচনা হবে তখন বেশ। আমি আমার খুব, মানে আমার পার্সোনালি এটা খুব জানতে ইচ্ছে করে আপনার কাছে, যখনই আপনাকে আমরা কোথাও কোনো অংশগ্রহণ করতে দেখি, কোথাও কোনো অনুষ্ঠানে, কোথাও আমরা যখন বাইটের জন্য আপনার কাছে গেছি, সুজন চক্রবর্তী মানে সাদা হাফ শার্ট, এটা কি বামপন্থীরা স্টাইল স্টেটমেন্ট বলেন, কি বলেন আপনি? না 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 না, আমাদের এক একজন এক এক রকম ভাবে পোশাক পরতে অভ্যস্ত। আমাকেও আমার পরিচিত অনেক সময় বলে যে রং চকে পড়লে অসুবিধে কি? সত্যি অসুবিধে নেই, রং চকে পড়তে অসুবিধে কি আছে? রং তো ইটসেলফ খুবই ভালো, কিন্তু আমি যে কোনো কারণেই হোক একটু সাদা, কিন্তু সাদাটে একটু এই রকম হালকা, এইটাই পছন্দ করি। গরমকালে সেটা ভালোও লাগে, গরমকালে এটা জরুরি হয়, পারলে একটু সুতির হলে আরো ভালো হয়। আমি সেটাই চেষ্টা করি। যদি আজকে যেটা পরে এসছি এটা বোধহয় ঠিক সুতির নয়, মানে যতগুলো থাকলে ভালো হয় ততগুলো নেই বলে আমি এটা পরে এসছি। আবার শীতকালে চেষ্টা করি তো হাতা ঢাকাই পড়তে। মুশকিল হলো ওপারে এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সমর্থকেরা বসে এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে তৃণমূলের নামটা এই কারণে করলাম, নেত্রীও সাদা শাড়ি পরেন, তারা হয়তো কোথাও রিলেট করতে পারবেন। যাই হোক, দয়া করে রিলেট করবেন না। আমি খুবই বলছি, দয়া করে রিলেট করবেন না। কিছুর প্রতীক, সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক। সঙ্গে কি সাদার কি সম্পর্ক আছে আমি জানি না, সাদা কালো মিলিয়ে কিভাবে চললে কিরকম কি হয় সেটাও আমি বলতে পারছি না, বলতে যাচ্ছি না এখন। বাট সাদা ইজ সাদা,
একদমই ওটা সাদাই নেত্রীর সাদা। জন্য নয়, আবার আরেকটা আমার জিনিস- জন্যও নয়, সাধারণভাবেই। ঠিক, আবার আরেকটা জিনিস, সাদার মধ্যে, মানে এটা সায়েন্স বলে, আপনি আরো হয়তো ভালো বলতে পারেন, সাদার মধ্যে সব রঙের সমাহারও থাকে, অবশ্যই এটাও একটা কথা। অবশ্যই। যাই হোক, যখন সায়েন্স প্রসঙ্গ উঠছেই তখন এই বিষয়টা একটু না জানতে পারলেই নয়। বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট থেকে আজকে এই পুরোদস্তুর রাজনীতিক এই জার্নিটা। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, একদম ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি গবেষণা করেছি আমি, অবশ্যই বায়োমেডিক্যালি আপনি বলবেন, ক্যান্সার ওরিয়েন্টেড। কিন্তু আমি তো গ্রামে থাকি, গ্রামেই জন্ম, সেই গ্রামেই থাকি এখনো। ছোটবেলা থেকে চারপাশে মানুষকে দেখেছি, অসুবিধা অস্বস্তিগুলো দেখেছি। 60-এর দশকে পশ্চিমবাংলা কিভাবে আস্তে আস্তে বদলে যাচ্ছে পজিটিভলি, সেটা আমার চোখে পড়েছে। তখন থেকেই কোথাও একটা যেন আমি আত্মিক একটা সম্পর্ক অনুভব করতাম, এবং আমার এটা বরাবরই মনে হতো, এবং আমি বিশ্বাসও করি, স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রামী ধারা, সুভাষ বোস, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, তার সঙ্গে সঙ্গে সংগঠিত গণ আন্দোলন, যেখানে আপনি অনেককে পাবেন, গণেশ ঘোষ সহ, মুজাফফর আহমেদ, এই সব মিলিয়ে একটা দেশ গড়ে তোলার মনোভাব, একটা প্রচেষ্টা, এইটা বাদ দিয়ে কি আমরা কেউ চলতে পারি, চলা উচিত, এটা আমার খুব টানত। এবং সেইটা আবার তার সঙ্গে বাড়িতে দারিদ্র্য, ফলে পড়াশোনা করছি, চাকরি করতে পারলে ভালো হয়, এই দুয়ের দোলাচলে থাকতে থাকতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনই আমি আস্তে আস্তে কোথায় যেন কনভার্টেড হয়ে যাই যে চাকরি অথবা ব্যবসার চাইতে এই সামাজিক কাজে অংশ নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটাই আমি চেষ্টা করেছি সিনসিয়ারলি, আরও অনেকেই চেষ্টা করেন, আমিও তাই চেষ্টা করেছি। পড়াশোনাটা খুব ভালো লাগে, কোনো সন্দেহ নেই। আপনার এখনো রিসার্চের বিষয়, টিউমার মার্কার খুব সম্ভবত এটা নিয়ে বোধহয় আপনার একটা থিসিস আছে। আমি সেটা আবার অন্য ভিন্ন প্রসঙ্গ। আমি ক্যারোটিনয়েড, তার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, সেই দিয়ে আমি কাজ শুরু করছিলাম। তারপর আমি আর পেরে উঠছিলাম না, এত চাপে চুপে পড়ে গেছিলাম। পরে সেলেনিয়াম ক্যান্সার, এই রিলেশন, এটা ছিল আমার কাজের ভিত্তি। অনেকে হয়তো এই মানে এই দিকগুলো, আপনার এই দিকগুলো অনেকে জানে না। টিউমার মার্কার নিয়ে এখন খুব কাজ চলছে। আমি দিদি বলে বলি, আমাদের কলকাতাতেই খুবই ভালো গবেষিকা, ওরাও কাজ করছেন। সত্যি সত্যি ভালো কাজ প্রচুর হচ্ছে। সত্যি কথা বললে আমি ততটা কাজ করে উঠতে পেরেছি এটা বললে ঠিক বলা হবে, পারলে ভালো। সেটা না একাডেমিক দিকে টিউমার মার্কার, দলের টিউমার আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। দলের টিউমার মানেটা কি? দলের টিউমার মানে আপনি কি বলতে চাইছেন আমি জানি না। আমি এইভাবে দেখছি যে একটা গ্রোথ যখন সুন্দরভাবে এগোয়, কোনো না কোনো কারণে কখনো না কখনো কোনো না কোনো একটা অসুবিধা হতে পারে, হয়ে মানুষের স্বাভাবিক গ্রোথটাকে খানিকটা গতিরুদ্ধ করে দিতে পারে। ওখানে যেমন খানিকটা এইরকমভাবে দেখা হয় যে ফ্রি র্যাডিক্যালস শরীরের মধ্যে থাকে, স্বাভাবিক কারণেই থাকে, সে ট্র্যাপড হয়ে যায়, সেটা কখনো কখনো ক্ষতি করে দেয়। সমাজ থাকবে, সমাজে কোনো রকম সমস্যা থাকবে না তা হতে পারে না। একটা রাজনীতির দল থাকবে, তারও আমাদের মতন পার্টি, যেখানে সবাই পারলে আমাদের বিরুদ্ধে, এন্টায়ার দেশের যা বড় বড় মাতব্বর যারা, তারা পারলে বিরুদ্ধে, এন্টায়ার মিডিয়া বিরুদ্ধে। আরে লেফট শুনলেই তো তাদের গায়ে জ্বর এসে যায়। ফলে এই এতগুলোর বিরুদ্ধে লড়াই করেও আমাদের টিকে থাকা, এবং শুধু টিকে থাকা তাই না, এখনো পর্যন্ত ভারতবর্ষের সবচাইতে স্বচ্ছ, সবচাইতে আদর্শবাদী, সবচাইতে সততা নিয়ে চলা 34 বছর বামফ্রন্ট চলেছে। কেউ কেউ ভাবছেন টিউমারটা কোথায়। আমি বলছি 34 বছরের শতাধিক মন্ত্রী কারুর গায়ে একটা কালো দাগ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সো দেয়ার আর অলওয়েজ টু সাইডস অফ দি সেম কয়েন, 100 বার সবসময় থাকে। ফলে প্রচণ্ডভাবে প্রো পিপল এই কাজের পজিটিভনেস, কোথাও একটু আমরা গতিরুদ্ধ হয়েছি, একটু আটকে গেছি। সবটা অন্যদের দোষ, আমাদের কোনো দোষ নেই, আমরা কখনো বলিনি, বরং আমাদের নিজেদের ত্রুটি চিহ্নিত করে সেই ত্রুটি কাটাবার চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। আমি এইটাই জানতে চাইছিলাম যে সেই টিউমারগুলো কি কেটে ফেলতে হয়েছে নাকি ওষুধ খাইয়ে সারানো গেছে? না 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 না, টিউমার কেটে ফেললে সবসময় সেরে যায় তা না, টিউমার ওষুধ খাওয়ালেই সবসময় ঠিক হয়ে যায় তা না। কখনো কখনো টিউমার নর্মাল কোর্সেই আবার মানে বেনাইন থাকে, ম্যালিগন্যান্ট হয় না, অনেক রকম বিষয় আছে, সব একরকম হয় না। আপনি হয়তো একটা ব্যক্তিকে কাউকে টিউমার বলে ভাবতে পারেন, আমি বলছি একটা প্রসেস অফ দি সোসাইটি, তার মধ্যে কিছু ভ্রান্তি, কিছু ত্রুটি, এইগুলো যখন থাকে তার মধ্যে ফাইট করতে হয়। এই ফাইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। দেখবেন
আমরা যখন যাদেরকে মনে করেছি যে না 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 এটা তো সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, উই কুড টেক স্টেপ, বাট ইমিডিয়েটলি তারা শাসক দলের একেবারে ঘাড়ে এসে বসলো এবং শাসক দল লাফিয়ে লাফিয়ে, যাকে 3 দিন আগে বলছিল ওর মতো খারাপ এলিমেন্ট নেই, তাকে ঘাড়ে করে কোলে করে সঙ্গে নিয়ে সম্পদ পেয়েছি কাছে ভাব করতে শুরু করলো। সো আমাদের সঙ্গে বাকিদের আপনি মেলাবেন না, আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকি, সোশ্যাল পলিটিক্যাল, এবং সেই প্রসেসটা এতটাই সাইন্টিফিক। ভারতবর্ষে কোনো পার্টি নেই যে 30-34 বছর ধরে গভর্নমেন্ট চালিয়েও লোকের কাছে কেউ খুশি মতন বলতে পারে তৃণমূল করার জন্য কি বিজেপি করার জন্য, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত কিছু দিন কেউ আঙুল দিয়ে দেখাতে পারলো না। ঠিক 34 বছর। এবং এই যে 34টা বছর বামফ্রন্ট ছিল না, কন্টিনিউয়াসলি দিল্লির সরকারের আমরা বিরুদ্ধে, আমরা তো পক্ষে ছিলাম না কখনোই, কন্টিনিউয়াসলি বিরুদ্ধে। সিবিআই ইডি সবাইকে লাগেও কেউ কিছু করতে পারেনি। অ্যান্ড হিয়ার ইজ দি স্ট্রেংথ অফ লেফটস। একটা কথায় বলে, আপনারাও জানেন, সুজনদাও জানেন, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, যদি হয় সুজন। কিন্তু এটাও তো আবার শোনা গেছে বিভিন্ন সময় শরিক দলগুলো সিপিএম এর মাথা ব্যথার কারণ হয়েছে কোথাও কখনো, প্রেক্ষাপটের প্রেক্ষিতেই যদি বলি, বেশ কিছু প্রেক্ষাপটের প্রেক্ষিতে। এটাই কি কারণ হলো বাম কংগ্রেস জোট না হওয়ার? না, শরিক দল মাথা, মানে ঠিকই চালু শব্দগুলো আপনি ব্যবহার করছেন, ভালো, থ্যাঙ্কস টু ইউ। আপনি চালু শব্দ ব্যবহার করবেন না কেন? নিশ্চয়ই করবেন। শরিক দলগুলো মাথা ব্যথার কারণ, আচ্ছা ধরুন তৃণমূল কংগ্রেস তো কোনো শরিক দল নয়, তাদের মাথা ব্যথার কারণ কি? এখন তো বিজেপি। ভাইপো? এখন তো বিজেপি। ভাইপো? কয়লা পাচার, সোনা পাচারের নাম যুক্ত হয়ে যাওয়া? মাথা থাকলে মাথা ব্যথা একটু হবেই। ফলে শরিক দল না থাকলে মাথা ব্যথা নেই, শরিক দল থাকলে মাথা ব্যথা, এভাবে দেখবেন না। এই ক্ষেত্রে জোট কথাটাও ভ্রান্তি, বেশ আসন সমঝোতা, এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ডিং। আমরা এই আলোচনাটা করছিলাম, যেটা আসলে পলিটিক্যালি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গত 7-8 বছর ধরে পশ্চিমবাংলায় যেভাবে লুট হচ্ছে, যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। এখন তো পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন তাও বিপদে, শুধু সিঙ্গুরটা না। এবং কোনো অপোজিশন স্পেস থাকবে না। আমরা না, শুধু আমি 42 আমার দলের মধ্যেও আমার কেউ অপোজিশন থাকবে না, বিরোধী জায়গাটার 42-42। অতএব পঞ্চায়েতে নো কন্টেস্ট, অতএব একটা সিট নেই সেই মিউনিসিপ্যালিটি আমার দখলে নিতে হবে, একটা গ্রাম পঞ্চায়েতে আসন আমার জেতা নেই কিন্তু আমার প্রধান হতে হবে। এই যে একটা সব মিলিয়ে স্বৈরাচারী একটা মনোভাব, ভয়ঙ্কর। যেমন আপনি পশ্চিমবাংলাটা দেখছেন, ভারতবর্ষে গত 5 বছর ধরে আমরা একই রেপ্লিকা দেখছি, একই, আরো বিপজ্জনক। বিভাজন, ধ্বংস, লুট, ওখানেও বিভাজন, ধ্বংস, লুট, এখানেও দুর্নীতির ভয়ঙ্কর শিরোমণি, এখানেও দুর্নীতির ভয়ঙ্কর শিরোমণি। ওখানেও দলের চাইতে বড় আমি মোদি, এখানেও দলের চাইতে বড় আমি মমতা, মানে প্রায় এইরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এটা ভারতবর্ষের মানুষের শান্তি এবং স্বস্তির জন্য ভালো হতে পারে না। তাহলে ভারতবর্ষের মানুষের জন্য যেটা জরুরি সেই কাজটা কে করবে? বামপন্থীরা ছাড়া আমাদেরই করতে হবে। এবং এই স্বৈরাচারী সাম্প্রদায়িকতার মনোভাব, তার বিরুদ্ধে আমাদের রুখতে হবে। সো আমরা ঠিক করেছিলাম ডিফিট বিজেপি অ্যান্ড ইটস অ্যালিজ। বিজেপি আর তাকে যারা সাহায্য করছে, পশ্চিমবাংলার বিবেচনায় কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপিকে বাড়তে সাহায্য করেছে। যতক্ষণ তৃণমূল ছিল না, বিজেপি কোনোদিন লাফালাফি করতে পারেনি। পশ্চিমবাংলায় বিজেপির প্রথম এমএলএ তৃণমূলের হাত ধরে, প্রথম এমপি তৃণমূলের হাত ধরে, বিজেপির সরকারে তৃণমূলের নেত্রীমন্ত্রী, বিজেপি আরএসএস এর পক্ষ থেকে এনাকে দেবী দুর্গা বলে সম্ভাষিত করা এবং এনার তরফ থেকে আরএসএসকে প্রকৃত দেশপ্রেমিক বলা, এই সব মিলিয়ে বিজেপি এবং তার সঙ্গী সাথী তৃণমূল এই দুজনকে হারাতে হবে। এখন তাহলে আরএসএস কংগ্রেস জোটের বার্তা, এই বিষয়টা কেন? না, আরএসএস কংগ্রেস হলে যে বলছে তার মাথা খারাপ আছে, যে বলছে রোজ 4টে করে হেলিকপ্টার নিয়ে গিয়ে বক্তৃতা করছে, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গিয়ে সব বলছে আরএসএস কংগ্রেস, কখনো কখনো বলছে বিজেপি কংগ্রেস সিপিএম, লাগাতার কখনো কখনো বলছে বিজেপি এবং সিপিএম। এসব মানে পাগলামোর একটা সীমা থাকা উচিত, সীমাহীন পাগলাম হচ্ছে। অন্য আরো 10টা দেশ হলে এই প্রত্যেকটি কথার উপরে ট্যাক্স পড়তো, এই দেশে তো কথা কোনো ট্যাক্স নেই, ফলে আবল তাবল বলে যাওয়ার মতন কিছু লোক আছে।
এনিহাও, এবং থার্ড হচ্ছে যে একটা ধর্মনিরপেক্ষ বিকল্প সরকার গঠন করতে হবে। এই মনোভাব নিয়ে যখন আমরা চলছি, সেই চলাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা জরুরি। শুধু আমরা এবং আরও কে, বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি, সেইটা হোক। যেমন আমরা খুব চাই, আমার ধারণা প্রতিপক্ষ কংগ্রেস তারাও সেই মনোভাব নিচ্ছিল, 4+2 ওরাও সহমত ছিল। আবার অনেকে তো চায় না। 100 দিনের কাজের আইন লড়াই করে বামপন্থীরা আদায় করেছে, এখন দরকার 18,000 টাকা মজুরি। এটা দাবি না, এটা আমরা সংখ্যায় ভালো করে জিতলে এটা আদায় করব। এইটা কে চায় না? নর্মালি এই রকমের 6,000 টাকার পেনশন কে চায় না? যারা চায় না তাদের কার্যত সেবা দাসের ভূমিকা পালন করছে দিল্লিওয়ালারা। আদানি আম্বানিরা চায় কি? চায় না। তাহলে আদানি আম্বানিরা চাইবে না যে বিজেপি অথবা বিজেপির সঙ্গে তৃণমূল, তার বিরুদ্ধের বাকি শক্তিগুলো এক থাকুক, এটা চাইবে না। যে কারণে দেখবেন তৃণমূল ফেডারেল ফ্রন্ট করে বিজেপির বিরুদ্ধে শক্তিকে ভাঙতে চেয়েছে। একই রকম ভাবে যারা এই পয়সা নিয়ে ঘুরে বেড়ায়, তারাও নর্মালি চাইবে যে তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি তার বিরুদ্ধে শক্তিগুলো যেন একজোট না হয়। তারা পাম্প করবে বিজেপিকে, পাম্প করবে তৃণমূলকে, পাম্প করবে বিভিন্ন ধরনের শক্তিকে। সব মিলিয়ে ওরাও চায় না। আমরাও চাইছিলাম, আরো অনেকে চাইছিলেন, এমনকি ধর্মনিরপেক্ষ দলগুলোও চাইছিল। এত স্পষ্ট কথা আপনি বলছেন, একদম এত স্পষ্ট কথা, এটা এত স্পষ্ট কথা আমরা চাইছিলাম। তাহলে কংগ্রেসকে বোঝানো গেল না? ধর্মনিরপেক্ষ শক্তিগুলো তারাও চাইছিল, কিন্তু এটা চায় না যে শক্তি, তাদেরও তো একটা শক্তি আছে, চায় না যে শক্তি আদানি আম্বানি সহ ক্রনি ক্যাপিটালিস্টরা যারা ভারতবর্ষকে পরিচালনা করতে চায়, তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য বা তাদের স্বার্থের বিরুদ্ধে ভারতবর্ষের স্ট্রাইক 8-9 কে বিরোধিতা করলো? 1 বিজেপি, 2 তৃণমূল। বিজেপি কেন বিরোধিতা করলো আমরা বুঝি, মানুষ বিরোধী, ক্রনি ক্যাপিটালিস্টের পক্ষে, সবাই জানে। তৃণমূল কেন বিরোধিতা করলো? ওরা বলছে আমরা ওদের বিরুদ্ধে, এদের পক্ষে, কিন্তু কার্যত ওদের পক্ষে, মানুষের বিরুদ্ধে। ফলে বিজেপি এবং তৃণমূলের স্বার্থটা কোনো এক জায়গাতে এক সূত্রে বেঁধে দেবার মতন শক্তিগুলো আছে। প্লিজ কিছু মনে করবেন না। আম্বানির মেয়ের বিয়ে হলো, ভালো তো, এটা কারোর বিয়ে হবে, ভালো করে বিয়ে হবে, আপত্তি কে করেছে? 700 কোটি টাকা মোদি সাহেব গেল, মানে বুঝি সঙ্গীকে কোনো কাগজের টিভিতে কেউ আপনারা দেখালেন না, দেখাতে পারলেন না। 3 দিন ধরে দিল্লিতে বসে থেকে মুখ্যমন্ত্রী টুকুস করে গিয়ে হাজির হয়ে গেলেন। ওখানে হাজির হতেই হবে, মাঝখানে আম্বানি থাকলে মোদি এবং মমতাকে এক জায়গায় জোট করতে হবে। ফলে যাই হোক না কেন, এই শক্তিগুলোর বিরুদ্ধে মানুষ, এবং এই শক্তিগুলো চায় না মানুষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা। আপনি এই কথা বলছেন বটে, কিন্তু যদি বিরোধিতা কারুর করার হয় এই কথাগুলো, তারা তো বলতেই পারে যে এই ছবিও দেখা গেছে অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসুকে। না, দুটো এক জিনিস কখনোই নয়, দুটো কখনোই এক জিনিস নয়। জীবনে কেউ কোনোদিন এই কথাটা বলতে পারেনি, সবচেয়ে বড় শত্রু যারা বামপন্থীদের, তারাও বলতে পারেনি যে বামপন্থীরা আরএসএস পন্থীদের কোনোদিন সাহায্য করেছে। বরং এইটা সবাই বলতে পারে, আরএসএস এর ঘোষিত শত্রু যারা, তার মধ্যে কমিউনিস্টরা ঘোষিত শত্রু, আদর্শগতভাবে শত্রু। ফলে এটা কখনোই এক নয়। স্বৈরাচারী শক্তি যখন গড়ে ওঠে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায়। সাম্প্রদায়িক শক্তি যখন গড়ে ওঠে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ায়। আমাদের ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির আত্মপ্রকাশ 1992 সালে বাবরি মসজিদ। তার আগের অনেক ঘটনা, অনেক সময় অনেক কিছু থাকতে পারে। বহু সময় বহু লোক বহু মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে। এমার্জেন্সির সময় সবাই যারা আক্রান্ত তারা রুখে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে। 92 বাবরি মসজিদ, তার আগের এবং পরের ঘটনা আকাশ পাতাল ফারাক। আপনি এটা দিয়ে ঢেকে দিতে পারবেন না কখনো যে গুজরাটের দাঙ্গার পরে মোদিকে ফুল পাঠিয়ে সাহায্য করে এবং পরে সরকারে থেকে অংশ নিয়েছেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ও আপনি ভারতবর্ষে খুব কম পার্টিকে রকম পাবেন, একাধটা, তাদের মধ্যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস পড়ে। ফলে বিজেপি এবং তৃণমূল, মমতা ব্যানার্জি তখন বলেছিলেন তো আমাদের স্বাভাবিক বন্ধু হচ্ছে, স্বাভাবিক বন্ধু। তাহলে এই যে এই মুহূর্তে মোটামুটি এটা একটা ওই চালু কথাই আবার বলি, বলুন, তা হচ্ছে বামই রাম, বাম থেকেই রাম,
100 ভাগ ভুল। মানে একটা পুটকির তফাৎ। না 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 100 ভাগ। এটা কেন বলবে? পুটকির তফাতে কতটা ফারাক হয়ে যায়? হ্যাঁ একদমই, মানে কেন এটা এত প্রচার? আমি উল্টো কথা বলছি। হ্যাঁ এত প্রচার, রাইট, এত প্রচার। এন্ড হিয়ার ইজ দি স্ট্রেংথ অফ দি মিডিয়া। সেই মিডিয়া ঠিক করেছে আজকে টেলিভিশনগুলো, আজকের ডেটে, আজ কত তারিখ? 22 তারিখ, লেনিনের জন্মদিন, একদমই আন্তর্জাতিক 150 বছর। আপনি সারা মিডিয়াগুলো দেখুন, ওসব নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। লেনিন 150 বছর, তাপ উত্তাপ নেই। মমতা ব্যানার্জির 4টে বক্তৃতা, 4টে লাইভ। অমিত শাহ 4টে বা 3টে বক্তৃতা, 4টে বা 3টে লাইভ। যোগীর পোশাক পরে যে বিভাজনের রাজনীতি করে, এটা তো অসম্মান হচ্ছে। তাহলে আপনি কি বলছেন লেনিনের 150তম জন্মদিন মিডিয়া দেখাচ্ছে না, কিন্তু লেনিনের মূর্তি ভাঙলে তো মিডিয়া দেখায়, সেই দায়িত্বটা তো পালন করে। নিশ্চয়ই দেখায়, কিন্তু এটা এক্সপেক্টেড নয় সাধারণভাবে যে 4, 4, 8 আর 4 বোধহয় 12টা লাইভ, মানে মমতা এবং অমুক এবং তমুকের পেইড নিউজেও এতটা দেখানো সম্ভব নয়। আমি খুব ভেবে চিন্তে কথাটা বলছি। পেইড নিউজটা খুব অন্যায়, বিপজ্জনক। পয়সা দিয়ে ছবি দেখানো, পেইড নিউজেও এতটা দেখানো সম্ভব নয়। তাহলে একটা কোথাও না কোথাও একটা চাপ, কিসের জন্য চাপ, কার মারফত চাপ আমি যাচ্ছি না, কিন্তু মিডিয়াগুলো তাদের একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার মানে সে সমস্ত ভিউজগুলোকে সামনে নিয়ে আসবে বা সমস্ত নিউজগুলোকে সামনে নিয়ে আসবে। দেখো কিন্তু মিডিয়ার বারবারন্ত নিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রেই এটা তো রাজনৈতিক নেতা নেত্রীদের বিভিন্ন অভিযোগ করতে শোনা গেছে। বামফ্রন্ট যখন ছিল, আমি এখানেই আসি, মিডিয়া সকাল থেকে রাত পর্যন্ত বামফ্রন্টের বিরুদ্ধে সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করেছে, ইয়েস নো ইয়েস, সরকার এবং শাসক দলের সমালোচনা এইটা করাটা, মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটাও কিন্তু মিডিয়ার কাজের মধ্যে পড়ে। শুধু কে সরকারে আছে তার মুখে ফোকাস মারাটা এটা কখনো কারো কাজ হতে পারে না। আপনি কি এটা অস্বীকার করেন যে বাম আমলে মিডিয়া এত বারবারন্ত, যেটা এত মিডিয়াও ছিল না, এত মিডিয়া হাউসও ছিল না, সেক্ষেত্রে অন্যায় সে সময়ও হয়েছে, অত্যাচার সে সময়ও হয়েছে, সেই জায়গায় মিডিয়া সেই সময় পৌঁছাতে পারেনি, কারণ এত মিডিয়া সে সময় ছিল না, এরকম একটা অভিযোগ শোনা যায়। এটা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিযোগ শোনা যায়? অভিযোগ তো নিশ্চয়ই সবসময় থাকবে। একটা আসুন না একটা গবেষণা করি, আমি খুব সম্মত। কে থাকবেন বলুন? গত 30 বছরের কি 25 বছরের কি 40 বছরের স্ক্যানিং করব আমরা। আমি বলছি প্রত্যেকের না গণতন্ত্রের নির্দিষ্ট রোল আছে, জুডিশিয়ারি নির্দিষ্ট রোল আছে, লেজিসলেচার তার নির্দিষ্ট রোল আছে, এক্সিকিউটিভ তার নির্দিষ্ট রোল আছে। মিডিয়া খুব গুরুত্বপূর্ণ এখন হয়েছে। এই গুরুত্বটা আমি আশা করছি বলেই কিন্তু আমি এইভাবে কথা বলছি। তাকেও বুঝতে হবে বা বোঝা উচিত যে সবার কথাটা আমি অন্তত পৌঁছে দেব, তারপর সিদ্ধান্ত যে যার নেবে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আমাদের কারোর একজন দুজনের নয়, কিন্তু সেখানে এটা হওয়াটা বোধহয় মোস্ট আনলাইকলি যে সব ভিউজগুলো আসছে না, বরং রাম আর বাম এই কথাটা প্রচার অনেক বেশি করে করো, দেন ভাগ মুকুল ভাগটা আয় মুকুল আয় হয়ে গেল ওই আলোচনার চাইতে। বা সকালবেলা দুপুরবেলা পর্যন্ত মমতার পিছনে পিছনে বসে আছি, তাহলে তুমি কিন্তু সব করছো তো, বুঝতে পারছো? পরের দিন দিল্লি, তার পরের দিন বিজেপির ক্যান্ডিডেট, চোখের সামনে লোক দেখছে তো। তৃণমূলের ভারী ভারী নেতারা, বড় বড় নেতারা যারা তৃণমূলকে তৈরি করেছে, তারা হয়ে গেল আজকে মূল প্রায় সৃষ্টিকর্তা অফ বিজেপি পশ্চিমবাংলায়। আর আলোচনাটা হচ্ছে রাম এবং বাম। বোগাস কথার কোনো মানে আছে নাকি? না, কিন্তু পশ্চিমবাংলার বামপন্থীদের বড় নেতা বলতে যা বোঝায়, আপনি মেলান না, একটু পারবেন না। ব্যতিক্রমী ঘটনা নিশ্চয়ই কোথাও না কোথাও ঘটে, এবং সেটা কেন ঘটছে? যেভাবে গ্রামে গ্রামে তৃণমূল মানুষের যে কোনো বিষয়তে একটা লুঠের মনোভাব নিয়ে চলছে, এবং তার পিছনে পুলিশ দাঁড়িয়ে যাচ্ছে, থানাগুলো হয়ে গেছে তৃণমূলের অফিস, এবং তার বিরুদ্ধে মানুষ কোথায় জানে? মানুষ বলছে বামপন্থীদের কাছে আসি। বামপন্থীরা সাধারণভাবে একটা রাজনৈতিক মনোভাব থেকে সবটাকে দেখে, ধর মার এই অ্যাপ্রোচে চলে না। এবার তৃণমূলের ল্যাঙ্গুয়েজেই কথা বলতে পারে বিজেপির যে নেতারা, পারলে একই ল্যাঙ্গুয়েজে, সেম ল্যাঙ্গুয়েজ,
এখানে রাখলেও পদ্ম ফুলে ভালো আছি, ওখানে রাখলেও জোড়া ফুলে ভালো আছে। দুটোর তো শুধু মুখ বদলাচ্ছে, ফুল তো বদলাচ্ছে না, রাদার মুখ বদলাচ্ছে না, ফুলটা বদলে যাচ্ছে। লাভটা কি হচ্ছে? সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কার্যকারণ যা চলছে, আপনি একটু যদি খোঁজ নেন, যে কেউ যদি একটু খোঁজ নেন, আমি এটাতেও চ্যালেঞ্জ করতে পারি, গ্রামে গ্রামে চলুন, তৃণমূলকে শায়েস্তা দেবো, তৃণমূলকে শায়েস্তা করবো। আমি তৃণমূলের লোক, আমি তৃণমূলের লোক, তৃণমূলকে শায়েস্তা করবো। যা হচ্ছে মানতে পারছি না। আমি তৃণমূল তৈরি করেছি, আর এইসব কারা কালকা যোগী এসে আমার ওপরে লাঠি ঘোরাচ্ছে, নেতারা তার কথা শুনছে। তৃণমূলের পুরনো লোকরা তারা খেপছে তৃণমূলের বিরুদ্ধে, অবশ্যই তারা ভূমিকা নিচ্ছে। এই ভূমিকাটা অধিকাংশ ক্ষেত্রে বিজেপির পক্ষে নিচ্ছে। আপনি তাকিয়ে দেখুন। কেন আমি রামমামের বিরোধিতা করছি জানেন? এটা তো বছর দুই রামমামের বিরোধিতা করছি কেন জানেন? 2014 পশ্চিমবাংলায় 18 ভাগ 17 ভাগ ভোট পেল বিজেপি, পেল তো। 2016 কমিয়ে আনলো কে? বামপন্থীরা জোট করে ওটাকে নামিয়ে আনলো, হলো। কিন্তু ওই 17টা 10-এ চলে আসলো। বিজেপিকে ঠেকাতে পারে বামপন্থীরা। বামপন্থীরা যতদিন সক্রিয় ছিল, শুনে রাখুন, শুধু পশ্চিমবাংলা না, কেরালাতে বিজেপি দাঁত ফোটাতে পারেনি, ত্রিপুরাতে বিজেপি মাথা তুলতে পারেনি, পশ্চিমবাংলায় বিজেপি স্কোপ পায়নি, ত্রিপুরাতেও পারেনি, কেরালাতেও পায়নি, পশ্চিমবাংলাতেও পায়নি, গোটা ভারতবর্ষে পেল। তাহলে বামেরাই একমাত্র অ্যান্টিডট বিজেপির বৃদ্ধির বিরুদ্ধে, এর বাইরে কেউ না। বরং বামপন্থীদের একটু দুর্বল করতে পারলে তৃণমূলের অবস্থানে লাফিয়ে লাফিয়ে বিজেপি বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বিজেপি বাড়ছে। এর দায় বামপন্থীদের না তৃণমূলের? কি সরকার চালাচ্ছ তোমরা? কি দল চালাচ্ছ তোমরা? কিভাবে তোমরা দিল্লির সঙ্গে যোগাযোগ রেখেছো? কিভাবে তোমার লোক বিজেপি হয়ে যাচ্ছে, বিজেপির লোক তোমার হয়ে যাচ্ছে? দুটো মিলিয়ে দিচ্ছ কি করে? তৃণমূল ইজ ইনস্ট্রুমেন্টাল ফর গ্রোথ অফ বিজেপি। তৃণমূলের আমলে আরএসএস বাড়ছে, তৃণমূলের আমলে বিজেপি বাড়ছে, তৃণমূলের আমলে তৃণমূলের লোক ধার দিয়ে বিজেপি বাড়ানো হচ্ছে, আর বিজেপির লোক ধার নিয়ে তৃণমূল বাড়ানো হচ্ছে। উদাহরণের পর উদাহরণ দিতে পারি, কিন্তু একটা কিছু কথা করার নেই। লেখার যোগ্যতা আছে, স্কোপ আছে, কাগজে লিখে দিচ্ছে আর মুখে বলে দিচ্ছে রাম আর বাম, বাম আর রাম, রাম আর বাম, বাম আর রাম। বোগাস, বোগাস। কোনো ব্যতিক্রমী ঘটনা কোনো না কোনো কারণে কোথাও না কোথাও থাকতে পারে। তৃণমূলকে হারাতে হবে, এই মনোভাব থেকে একটা মানুষের মত কাজ করছে। সেই মতটা বামপন্থীদের পক্ষে আসুক, এটা আমরা চাই। বামপন্থীদের পক্ষে না এসে ওটা যদি বিজেপির পক্ষে যায়, তৃণমূলের লাভ হলো। ওই মতটা যদি বিজেপির পক্ষে যায়, তাহলে ভোট ডিভিশন করে আলটিমেটলি তৃণমূলের লাভ হলো। তৃণমূলকে যদি হারাতে হয়, একমাত্র শক্তি বামপন্থীরা। আই রিপিট, একমাত্র শক্তি বামপন্থীরা। তৃণমূল থাকলে বিজেপি বাড়বেই। মাঠে ঘাস থাকবে, গরু আসবে না। মাঠে ঘাস থাকলে গরু আসবেই, তৃণমূল থাকলে বিজেপি বাড়বেই, স্পষ্ট। আর মাঠের ঘাস যদি কাস্তে দিয়ে কেটে দেওয়া হয়, কেটে যদি দেওয়া যায়, গরু আর আসতে পারবে না। তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে ঠেকাতে হবে মানুষের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে, যা বামপন্থীরাই পারে। বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য সুজানদার কাছ থেকে শুনলাম। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং আপনাদেরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেগুলো একটু জানার চেষ্টা করবো সুজানদার কাছ থেকে। কিন্তু এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। পর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, আরও বেশ কিছু বিষয় আমার খুব ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করছে। আপনি কিউবা গেছেন, অনেক দেশ গেছেন। আমি কিউবার কথা এই কারণেই বললাম, আমি জানতে চাইছি কিউবার বামপন্থী রাজনীতি, বামপন্থী আন্দোলন এদেশের সঙ্গে তফাৎ কোথায়? বা এই তিনটে রাজ্য, ভারতের এই তিনটে রাজ্য যেখানে বামেরা কোথাও এখনো আছে, কোথাও ছিল, মানে ক্ষমতায় ছিল। প্রথম তো আপনি রাজ্যগুলোর সঙ্গে মেলাতে পারবেন না, বা মেলাতে যাওয়াটা খুব ঠিকও হবে না। কারণ ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বেশ, আমরা বলি বুর্জোয়া জমিদার রাষ্ট্র, মানে দি ইন্টারেস্ট অফ দি স্টেট কার পক্ষে? যাদের পক্ষে তাদের রাষ্ট্র। ক্লাস হিসেবে তাদের স্বার্থ রক্ষা করাটা আমাদের নর্মালি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ, তারাই পরিচালনা করে। যে কারণে মানুষ খানিকটা ব্রাত্য থাকে, অসুবিধে থাকে, ইত্যাদি ইত্যাদি। তার চেয়েও বড় কথা হচ্ছে বাংলাটা বা কেরালাটা বা ত্রিপুরাটা অঙ্গরাজ্য। আমি আমার পছন্দ মতন বন্দোবস্ত করতে পারি না, করতে পারবো না, সার্বভৌমত্ব নয়। ফলে আমি আইন কানুন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এন্টায়ার দেশের এই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই পশ্চিমবাংলাকে কাজ করতে হয়েছে। সেই সিস্টেমটা, যে সিস্টেমটা আমাকে ফুললি সাপোর্ট দেয় না, সেই সিস্টেমটাকে সঙ্গে নিয়ে আমরা চলেছি।
34 বছর, একদম তাতে কেউ ওই আঙুল দেখাতে পারেনি। বা কেরালাতেও তাই, ওদেরও তাই। কিউবার সঙ্গে এটাকে মেলাতে যাওয়াটাই ঠিক না। বেশ। 2, কিউবা ছোট ভূখণ্ড, কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে ওদের স্বাধীনতা বলুন আর পরিবর্তন বলুন, কাঠামো, এবং কন্টিনিউয়াসলি ইউএসএ একটা প্রেশারের মধ্যে থাকা, কিন্তু তার মধ্যেও দেশটার বিউটি হচ্ছে এই যে এক, কম্প্রোমাইজ করলো না। একদম। 2, নিজের দেশটাকে ভেতর থেকে গড়ল। আমার যেমন খুব টানে মানে কোন কোন সাবজেক্টে, শুধু দেশের মধ্যে অর্থনীতিটুকুই না, এন্টায়ার ল্যাটিন আমেরিকান ওয়ার্ল্ড, সেখানে ডাক্তার সাপ্লাই ফ্রম কিউবা। সোশ্যাল, মানুষের প্রতি দায়বদ্ধতা। বা ধরুন, আমি খুব আশ্চর্য হয়েছিলাম, মানে নিমন্ত্রণ করেছে, খেতে গেছি, ওখানকার সম্ভবত আমাদের মানে ভারতবর্ষের যে এম্বাসি আছে, সেখানে খাবার দিচ্ছে যারা, তার মধ্যে লম্বা বিশাল চেহারা অলিম্পিয়ান, শুধু তাই না, গোল্ড মেডেলিস্ট, মানে গোল্ড পাওয়া, গোল্ড মেডেলিস্ট বলিয়া যায় বলে গোল্ড পাওয়া একাধিক, মানে ছড়িয়ে ছড়িয়ে আছে কোথায় ভারতবর্ষ। এবং ক্লাস 4 থেকে ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করা, 4 to 8, 8 to 12, স্ক্রিনিং করতে করতে 12 to 16 টিম রেডি করছে। মানে একটা এন্টায়ার ব্যাপারটা, যত কষ্টই থাক, ভবিষ্যৎটাকে গড়ে তোলা, এডুকেশন গভর্নমেন্ট, হেলথ গভর্নমেন্ট, খাদ্য গভর্নমেন্ট, এইগুলো তুমি নিশ্চিত, এগুলো আমার দায়িত্ব রাষ্ট্রের। তারপরে বাকি যতটা যা প্রোডাকশন অমুক তমুক ইত্যাদি করা যায় করলাম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশেষ করে মেডিকেল সায়েন্স খুব ডেভেলপড, না রাদার বায়োটেকনোলজি খুব ডেভেলপড। ফলে এনিহাউ আপনি ওইভাবে তুলনা করতে যাবেন না, কিন্তু দ্যাট ইজ এ স্পিরিট। সেটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রটা করতে পারছে না ভারতের মতো দেশ। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র মানে ভারত, তারা করতে পারছে না। ও মানে ভারতবর্ষ পারছে না এটা কোয়েশ্চেন, না কিউবা পারছে না এটা কোয়েশ্চেন? ভারত কেন পারছে না? বিস্তারিত আলোচনা না, এখানে কি তার বিস্তারিত সুযোগ দেবেন? আমরা খুব বেশিক্ষণ বোধহয় দিতে পারবো না। ভারতবর্ষের সঙ্গে ওই কারণে বলছিলাম ওটাকে মেলাতে যাবেন না। ভারতবর্ষ বহু ভাষাভাষী, বহু জাতি, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়া, আবার স্বাধীনতার মধ্য দিয়ে বিভাজন হওয়া, তার মধ্যে আমরা বাংলা একটু বাড়তি বিভাজনের জন্য বাড়তি বিপদে পড়া, এবং যে অবস্থায় ছিলাম তার চেয়ে আমরা অনেক এগিয়েছি, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বাধীনতার পরপর যেভাবে জরুরি ছিল আমাদের, বিশেষ করে বৈদেশিক অর্থের শক্তি, আমাদের জমিদারি, মানে এই যে ওভার কনসেন্ট্রেশন, ওভার অ্যাকুমুলেশন অফ মানি, এইগুলোকে ভেঙে দেবার যে দরকার ছিল একটা ইকুইটেবিলিটির জন্য, আমরা সেই মনোভাব থেকে চলার মতন করে তো দেশটা ভাবেনি, এগোয়নি, পরিকল্পনা করেনি। ওটা তো একটা আলাদা আইডিওলজি, ওই আইডিওলজিতে তো আমাদের দেশটা চলেনি। নানদিলেস আমাদের দেশ তার মধ্যে কোনো একটা জোটের সঙ্গে না গিয়ে জোট নিরপেক্ষতা নিয়েছে। উই ডু সাপোর্ট দ্যাট। একটা মিক্সড ইকোনমি নিয়ে চলেছে, উই ডু সাপোর্ট দ্যাট। একটা সব কিছুর মধ্যে একটা মানে ধর্মনিরপেক্ষ মনোভাবটাকে স্ট্রংলি নিয়েছে, উই ডু সাপোর্ট দ্যাট। বরঞ্চ যদি বলেন এই যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা স্বাধীনতার পর, যেটাকে নেহরু সহ বামপন্থীরা খুবই সাপোর্ট দিয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার তো পাইওনিয়ার নেহরু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বা জোট নিরপেক্ষতা বা মিক্সড ইকোনমি, এই সবগুলো কিন্তু আজ ভেঙে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামোটা আক্রান্ত হচ্ছে, বুঝতেই পারছি আমরা। মানে বাজপেয়ীকেও বলতে হয়েছে যে ঠিক হচ্ছে না, করুক না করুক, করতে পারুক না করতে পারুক, বলতে তো হয়েছে। আমাদের এই মিক্সড ইকোনমির, প্ল্যান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি সে তছনছ করে দিচ্ছে। প্ল্যানিং কমিশনটাই উঠে গেল, তছনছ করে দিচ্ছে আমাদের। এমনকি জোট নিরপেক্ষতাও কি আমরা ঠিক সেই পাইওনিয়ারিং জায়গাতে নিজেদের রাখতে পারছি? তাহলে স্বাধীনতার পর
পণ্ডিত নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ যে পথে যাত্রা শুরু করলো সেই পথটাকে বরঞ্চ পিছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে এখন। ওটাকে রক্ষা করতে পারাটা এখন একটা বড় কাজ। আমরা সেই কাজটাও করে যাচ্ছি। আমাদের যেমন এগোতে হবে তেমনি ভারতবর্ষকে আর পিছোতে দেওয়া যায় না, অন্তত ডিফেন্ড দ্যাট। তার জন্য প্রয়োজনীয় আন্ডারস্ট্যান্ডিং, আমরা এই মনোভাবে দেখছি। আমি যদি খুব ছোট্ট কথায়, এত ছোট কথায় এসবগুলো ব্যাখ্যা দেওয়া যায় না, বড় সাবজেক্ট। আমি একটু চেষ্টা করলাম, আমি জানি না আপনাকে আমি ঠিক আমার কথাটা বোঝাতে পারলাম না। একদমই। আমি আরেকটা বিষয়, আমি কয়েকটা শব্দ একটু বলি সুজনদা। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা, যুবকদের চাকরি, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অর্থনৈতিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ। পরপর যদি মানে এইভাবে পড়ে যাই, বোঝা যাবে না কোন দলের ইস্তেহার আমি পড়ছি। এগুলো তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রয়েছে। তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে তো লন্ডনও আছে না, সেগুলো আছে। আমি এই কারণে এইগুলো বাছলাম, কারণ বামেরাও ওই যে বিহারের চাইতে তলায় নামিয়ে দিয়েছি পশ্চিমবাংলায়, ওটা এখনো নেই। না না না, আমি এই কারণে এই কয়েকটা শব্দকে বাছলাম। আপনি বলুন ওই শব্দগুলোর সঙ্গে আমি দেখিয়ে দেবো কোথায় ভুল আছে। আপনি বলুন ও শব্দ কি আছে দেখান। কি আছে? 18,000 টাকার মজুরি চালু করবো আছে? না, নেই। কেরালায় 18,000 টাকা মজুরি চালু করতে পেরেছে, সব ব্যাপারে ফার্স্ট পশ্চিমবাংলা। কেন পারেনি? এই ভাষাগুলো, এগুলো খুব চেনা ভাষা। ভাষা দেখে লাভ নেই তো, ভাষার পূর্ণটা দেখতে হবে। আপনি ওইখানে বলো 18,000 টাকা মজুরি আছে, কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষার কথা নেই। কৃষকের ফসলের 1.5 গুণ দাম দিতে হবে, স্বামীনাথন নেই। যুবকদের চাকরি, এই কথাটাই কোথাও বলা আছে যে কর্মসংস্থান বাড়াবার জন্য সিঙ্গুরের সর্বনাশ করেছি, অন্যায় স্বীকার করছি? আছে কোথাও? নেই। আমি 10টা কারখানা করেছি, 22টা কারখানা। শুনুন, আপনি মুখ্যমন্ত্রীকে সব ব্যাপারে দেখেছেন, পাতাজোড়া বিবৃতি, বড় বড় বিজ্ঞাপন, 52টা উদ্বোধন করেছি, 500টা উদ্বোধন করছি। কি উদ্বোধন করছেন? ক্লাসরুম, ভাঙা রাস্তা, পাকা রাস্তা, আরো ভালো রাস্তা, ইত্যাদি ইত্যাদি আপনি সব করলেন। একটা ছবি, আপনি ইফতার পার্টি রোজ উদ্বোধন করছেন, আপনি পুজো রোজ উদ্বোধন করছেন, এবং বক্তৃতা দেওয়ার সময় তো মাসে তলার পুজো পর্যন্ত বলতে শুরু করেছেন। সব পুজো নাই উনি করেন, বেশ করেছেন, করুন। আর স্তোত্র মুখস্থ বলেন, নামাজ, স্তোত্র, এসব মুখস্থ করা তো রাষ্ট্রনায়কদের কাজ নয়। রাষ্ট্রনায়কদের কাজ হচ্ছে পরের জেনারেশন এবং আমাদের মানুষ, তার অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধি। স্তোত্র মুখস্থ করাটা রাজনৈতিক নেতাদের কাজ নয়। আমি আবারও বলছি, রিপিট করছি, নামাজ কিংবা স্তোত্র মুখস্থ করা, এখানে দরকার নামাজ করলাম, ওখানে দরকার স্তোত্র করলাম, ওটা বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয়, ওটা কাজ না। কিন্তু একটা ছবি আপনি আমাকে দয়া করে দেখাতে পারবেন? তুমি এত বড় চ্যানেল, গত 7 বছরে মুখ্যমন্ত্রী একটা কারখানা উদ্বোধন করেছেন, তার বাঁদিকে শিল্পমন্ত্রী দাঁড়িয়ে আছেন, ডান দিকে অর্থমন্ত্রী দাঁড়িয়ে আছেন। একটা কারখানা উদ্বোধন করলেন যেখানে 1000 কি 1500 ছেলে মেয়ে চাকরি করবে। একটা, গত 7-8 বছরে একটা ছবি পারবেন না। স্কুল সার্ভিস কমিশন 29 জন ধরে ছেলে মেয়েগুলোকে অনশনে বসে থাকতে হলো। পারবেন না এই ছবিটা দেখাতে যে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে। আপনি সিভিক পুলিশ, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, ইএসআই নেই, পিএফ নেই, আপনি রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন, পুলিশের মতন কাজ করাচ্ছেন, সারা রাত খাটাচ্ছেন। তার ইএসআই কোথায়? তার পিএফ কোথায়? তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়? আপনি সেগুলো দেবেন না। সিভিক পুলিশ করলেন, প্রত্যেক বছর কনস্টেবলের অ্যাপয়েন্টমেন্টটা করছেন না। আমি প্রত্যেক বছর কনস্টেবল অ্যাপয়েন্টমেন্ট করবো না, প্রত্যেক বছর টিচার অ্যাপয়েন্টমেন্ট করবো না, আমি কলকারখানা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি করবো না, কারখানা বন্ধ হয়ে যাবে। একটা কারখানা আমি 7 বছরে উদ্বোধন করতে পারলাম না যেখানে 1000, 1500, 2000 লোক কাজ করবে। কি রাজনীতি হচ্ছে? কি নির্বাচন ইস্তেহার হচ্ছে? এ তো বস্তা পচা, ছিঁড়ে দেওয়ার জন্য। এসব নির্বাচন ইস্তেহার ছিঁড়ে দেওয়ার জন্য কেন সব ইস্তেহার লিখেছেন? ক্ষমতা আছে বলে কাগজ দিয়েছেন, পেন দিয়েছেন, ঘচ 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 করে লিখে দিয়েছেন। ও তো ফটাফট করে তো 10 লাখ টাকা নাকি 1 কোটি 60 লাখ টাকা ছবি আঁকা যায়। বন্ধ কেন? মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি 60 লক্ষ টাকা ছবি এখন আপনি বানাচ্ছেন না কেন? তৈরি করছেন না কেন? নেই, প্রচারে ব্যস্ত। এখন তো প্রচারে ব্যস্ত। সারা বছর কি করেন? সারা বছর প্রচার করছেন। খদ্দের নেই। কারা ছিল খদ্দের? কারা খদ্দের ছিল? যারা চিটফান্ডের প্রতারক। কোথায় সেই টাকাগুলো? মুকুল রায় বলছে চিটফান্ডের প্রতারণার টাকা আপনার বাড়িতে ছিল। মুকুল রায় বিরুদ্ধে যান, সিবিআইতে যান, যে মুকুল রায়কে তোমরা ধরো, অথবা মুকুল রায় যাক যে দিদিমণিকে ধরো। সব ফাজলামো হচ্ছে। মানুষ শান্ত, ভালো, ফাজলামো হচ্ছে। এগুলো একদমই ঠিক কথা না। আমি ওখানে বললাম নির্বাচন ইস্তেহারে মনে হচ্ছে শব্দগুলো সমান, কিন্তু মানের কোনো মিলই নেই।
কেরালায় 18,000 টাকা ন্যূনতম মজুরি দিতে পারে, কেন পশ্চিমবাংলা পারছে না? কেন? পশ্চিমবাংলায় লেখাপড়া জানা ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে পুনে, বম্বে, ব্যাঙ্গালোর দৌড়ে বেড়াচ্ছে কেন? কেন পশ্চিমবাংলায় তারা কাজ পায় না? কেন সর্বনাশ করছে পশ্চিমবাংলা? কেন পশ্চিমবাংলায় প্রায় সব গ্রাম, সেই গ্রামের কম বয়সের ছেলে মেয়ে 20, 22, 28, 30 হোয়াট এভার ইট মে বি, স্ত্রী পুত্র পরিজন সব রেখে গ্রাম থেকে দলে দলে গিয়ে কেরালায় হাজির হচ্ছে, দলে দলে গিয়ে কেরালায় হাজির হচ্ছে। কি ব্যাপার? ওখানে মজুরি পাবো। পশ্চিমবাংলায় মজুরি পর্যন্ত পায় না। তাহলে লেখাপড়া যে কম শিখেছে তার জন্য কাজ নেই, লেখাপড়া যে বেশি শিখেছে তার জন্য কাজ নেই। কারখানা কিছু উদ্বোধন করেনি, আপনি 40টা পুজো উদ্বোধন করেছেন, 22টা ইফতার পার্টি উদ্বোধন করেছেন, তাদের দেশের লোকের কার কি আসলো কেন? ওটা তো আপনার রাজনীতির মধ্য দিয়ে বিভাজন এবং ভোট পাওয়ার জন্য ব্যবস্থা। ভাই বিজেপি তুই থাক, ভাই তৃণমূল আমি আছি, এই দুয়ে চড়ে চড়ে মাসতো তো ভাই। বেশ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। সকালে এখানে, বিকেলে ওখানে, মুখ বদলাচ্ছে না, ফুল বদলাচ্ছে। বেশ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত সুজনদা, একদম শেষের দিকে চলে এসেছি। আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, আপনি পরবর্তী প্রজন্মের কথা বলছেন, কারা বামেদের ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম, সেই মুখ কি সামনে আসছে? একদম, আমি আবার বলছি, নির্দিষ্ট মুখ নিয়ে চললে মোদি হয়ে যাবে কি মমতা হয়ে যাবে। তখন নির্দিষ্ট মুখ নিয়ে চললে বালি, গরু, কয়লা, সোনা পাচারে যুক্ত হয়ে যেতে হবে। যেমন এনাকে তেমন ওনাকেও, রাফাল থেকে শুরু করে সব চলছে। মুখ না, কথাটা হচ্ছে চিন্তা, মতাদর্শ, আদর্শ, নৈতিকতা, মানুষমুখী মনোভাব। এটা একজনের ব্যাপার না, সামগ্রিক। আমরাকে যারা আমিতে পরিণত করে তারা কখনো ভালো কাজ করতে পারে না। তরুণ প্রজন্মের আমিকে যারা আমরাতে নিয়ে আসে তারা ভালো কাজ করতে পারে। আপনি কানহাইয়া দেখছেন এখন, কিন্তু কানহাইয়া মানে কানহাইয়া না, কানহাইয়া মানে কানহাইয়ার মতো আরো অনেকে, অনেক। তার মধ্যে আমার পশ্চিমবাংলার গর্বের ব্যাপার তো, পশ্চিমবাংলার দীপশিতা, কি সুন্দর মেয়েটা, ভাবেন তো, ওই জেএনইউ কৃতি, কি সুন্দর মেয়ে বলুন তো। জেএনইউ আর জেইউ এই কারণে কি টার্গেট ভাবে যে এক্স্যাক্টলি যেহেতু মুক্ত চিন্তার চর্চা যে বিশ্ববিদ্যালয়গুলোতে, সব বিশ্ববিদ্যালয়তেই হয় কম বেশি, যেগুলোতে বেশি হয় সেগুলোকে বেশি টার্গেট করে। মুক্ত চিন্তার চর্চা কলকাতা বিশ্ববিদ্যালয় হয়, অতএব কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেবো না। তৃণমূলের দুই গোষ্ঠী, ভাইস চ্যান্সেলরকে একদিন মারবো, প্রভাইস চ্যান্সেলরকে একদিন মারবো, তারপরেও তাদের দুজনকে সঙ্গে নিয়ে সালিশি করবেন আমাদের শিক্ষামন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা আছে। বেশ বিপজ্জনক, পশ্চিমবাংলাটাকে শেষ করে দিচ্ছেন। এবং এই শেষ করতে গিয়ে ভারতবর্ষে যারা শেষ করছে বিজেপি, তাদের খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিমবাংলায় নিয়ে এসছেন। নিজের দল থেকে বাহিনী ছেড়ে দিয়ে বিজেপি তৈরি করাচ্ছেন। যারা দলে আপনার সবচাইতে দুর্নীতি করার জন্য তৃণমূল কংগ্রেস, দুর্নীতি করে ঢাকা দেবার জন্য বিজেপি। আর লিখে রাখুন, ওই দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার জন্য বামপন্থীরা। একদমই, আমি একদম শেষ করব অনুষ্ঠান খুব সংক্ষেপে। যাদবপুর লোকসভা কেন্দ্র সব থেকে বেশি কোন বিধানসভা বেগ দেবে? ভাঙড়? কেউ বেগ দেবে না, মানুষ খুব ভালো। আরাবুল ইসলাম রয়েছে? কেউ না। কে আরাবুল ইসলাম? কে আরাবুল ইসলাম? আরেকবার ওস্তাদি করুক, মানুষ তেরে বার করে দেবে। যদি আরেকবার ওস্তাদি করে, দৌড় করাবে, দৌড় করাবে, দৌড় দাঁড় করাতে পারবে না। পুলিশ ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এখন লিখে রাখুন, পুলিশ যদি চুপ করে থাকে, পুলিশ যদি পক্ষ না নেয়, যেভাবে পক্ষ নিচ্ছে ভোটের সময়, পক্ষ যদি না নেয়, কারুর হিম্মত নেই মানুষের অধিকারকে কেড়ে নেবার। সব 12টা বাজাচ্ছে, তৃণমূলের ঝান্ডা আর পুলিশ ওদেরকে প্রশ্রয় দিয়ে এগোচ্ছে। ওটা বন্ধ করতে হবে। এসপির অফিস, ডিএম এর অফিস কোথাও কোথাও তৃণমূলের কার্যালয়ে পরিণত হচ্ছে কেন? থানার ওসির অফিস তৃণমূলের কার্যালয়ে পরিণত হচ্ছে কেন? থানার ওসির কাজ উর্দি খুলে ফেলুন, যদি না খুলে ফেলেন, আর যদি বাড়াতে থাকেন উর্দি মানুষ খুলে দেবে। কেন? আর মানুষের পয়সায় প্রশাসন, প্রশাসনের কাজ সবটা বাস্তব আইন অনুযায়ী চলা। খুশি মতন কাউকে আমি প্রশ্রয় দেবো আর কারোর আমি বিনা কারণে মামলা দেবো, মিথ্যা মামলা। আপনি দেখতে পাচ্ছেন না, যতদিন তৃণমূলের লিডার ফার্স্ট ক্লাস, যেই তৃণমূলের লিডারশিপ থেকে একটু দূরে চলে গেল, এবার অর্জুন সিং কত অপরাধ করেছে জ্যোতিপ্রিয় বলতে শুরু করলো। আর যেই বলতে শুরু করলো, এবার অর্জুন সিং বলতে শুরু করলো জ্যোতিপ্রিয়র ফাইল জ্যোতিপ্রিয়র চাইতে হাইট বেশি, এত ফাইট হবে। এদের লাভটা কি? ওই কারণে বলছিলাম, মুখ এক থাকলো, খালি ফুল বদলে ঝগড়া ভাব দেখাচ্ছে। আসলে মানুষ
মানুষ এবং মানুষ। বেশ, শেষ প্রশ্ন আপনার কাছে। কয়েকটা ফেজ দেখলাম, নির্বাচন হয়ে গেল, কিরকম ফল করবে বামপন্থীরা? খুব ভালো ফল করবে। তৃণমূলের কপালে দুঃখ আছে, তৃণমূলের কপালে দুঃখ আছে। তৃণমূল হারবে এবং তৃণমূল যাতে না হারে তার জন্য একটা শেষমেশ একটা গুতোগুতি করার চেষ্টা করছে। লোক তারা মারছে, আজকেও তারা মেরেছে, আজকেও তারা মেরেছে, ভোটের দিনও তারা মেরেছে। আপনি দেখলেন না মোহাম্মদ সেলিম গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আহত হচ্ছেন, আক্রমণ এখনো পর্যন্ত 5 জন নির্বাচনের প্রার্থী আক্রান্ত হয়েছেন। কাকে আপনার চোখে পড়ছে না? বামপন্থীদের। আক্রান্ত 5 জন কারা? বামপন্থী। প্রথম হত্যা বামপন্থী কর্মী, প্রথম মানে আক্রান্ত বিধায়ক মানে প্রার্থী বামপন্থী। অথচ বামপন্থীদের চোখে দেখা যাচ্ছে না। ব্রিগেড 6 লাখ, কিন্তু বামপন্থীদের চোখে দেখা যাচ্ছে না। যদি কেউ চোখে না দেখতে চান চোখে দেখবেন না, ভিন্ন কথা। কিন্তু ওই নির্বাচনের দিন চোপড়া দেখিয়েছে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তা অবরোধ করে ভোট চালু করা যায়। মেকলিওয়াস দেখিয়েছে কিভাবে মুখোমুখি দাঁড়ানো যায় দার্জিলিংয়ে, এটা জলপাইগুড়িতে। আর সেলিম সহ বিশেষ করে কমরেড সেলিম নেতৃত্ব দিয়েছে। মানুষ, রাজ্য পুলিশ নেই, কেন্দ্রের পুলিশ নেই, মাস্তানি করছে। আমি তো সালাম জানাবো সেলিমকে। বুকের পাটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে বলেছে আক্রমণ যদি করতে হয় কোনো নির্বাচক মন্ডলীকে ভাই আক্রমণ করো না, গুলি আমায় করো। দ্যাট ইজ দি স্পিরিট অফ লেফট। এই স্পিরিট একদমই, এই স্পিরিট বোধহয় এই মুহূর্তে প্রত্যেকেরই দরকার, প্রত্যেকটি বামপন্থীর দরকার। সুজন চক্রবর্তীকে পেয়েছিলাম আমরা, হয়তো অনেক প্রশ্ন রয়ে গেল যেগুলো করা সম্ভব হলো না, কারণ সময় খুব সংক্ষিপ্ত এবং এই মুহূর্তে একেবারে শেষ করতে হবে এই অনুষ্ঠান। সুজনদা, আবারও অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি আজকে এই অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক CNN।